আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ক্লাস অফ সেল ডিভিশন। আমরা আজকে আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজন অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের মধ্যে চলে আসলাম। তোমরা যারা প্রথম ক্লাসটা করছো তোমরা জানো আমরা প্রথম ক্লাসের মধ্যে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের তিন প্রকার সেটা সম্পর্কে জেনেছি, মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা নিলাম। তো যারা প্রথম ক্লাসটা এখনো করো নাই, আমাদের এই প্লেলিস্টের মধ্যে আমাদের কোষ বিভাজন অধ্যায়ের প্লেলিস্টের মধ্যে প্রথম ক্লাসটা দেওয়া আছে, মাত্র 30 মিনিটের একটা ক্লাস। সেটা করে তারপর সেকেন্ড ক্লাসে চলে আসো। তো আজকের ক্লাসের টপিক কি তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছো। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমার কোষ চক্র। এবং তোমরা যারা 9-10 কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াশোনা করছো সেখানে কিন্তু কোষ চক্র শব্দটা তোমরা শুনো নাই, কিংবা এই ইন্টারফেস শব্দটা তোমরা শুনো নাই। তোমরা শুনছো এই নামগুলা, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, এনাফেস, টেলোফেস, এই 5টা ধাপের নাম শুনছো, যেগুলোকে তোমরা বলো মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ। আসলে আমাদের কোষ চক্রের 2টা ধাপ, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফেজ। আর এমফেজের আবার 2টা ধাপ, যেটা নিউক্লিয়াস বিভাজন গত ক্লাসে আমরা বলছিলাম সেটাকে বলা হয় কেরিওকাইনেসিস, আর যেটা সাইটোপ্লাজমের বিভাজন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই কেরিওকাইনেসিসটার হচ্ছে টোটাল 5টা ধাপ। যদিও আজকের ক্লাসে আমাদের এই এমফেজ নিয়ে কোনো পড়াশোনা না, আজকের ক্লাসে হচ্ছে আমরা কোষ চক্র নিয়ে পড়াশোনা করব। কোষ চক্রের ইন্টারফেজ ধাপ পর্যন্ত আমরা শিখব। এখন এই কোষ চক্র কারে কয় তাকে তো আমাকে আগে জানতে হবে, আর ইন্টারফেজ বা এমফেজ জিনিসটা কি এটাও আমাকে জানতে হবে। তো কোষ চক্র বলার আগে আমি যে তোমাকে বলি, তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 হয়তো বা বিজ্ঞান বইয়ে পানি চক্র একটা শব্দ শুনছো, পানি চক্র, যে আমাদের ভূপৃষ্ঠ থেকে পানি বাষ্প হয়ে আকাশে চলে যায় বা আমার বায়ুতে চলে যায়, বায়ুমণ্ডলে চলে যায়, সেই পানিগুলো তারপর মেঘ হয়ে যায়, মেঘ হওয়ার পর সেই পানিগুলো আবার বৃষ্টি হয়ে আবার ভূগর্ভে ফেরত আসে, এখানে আবার বাষ্প হয়ে আবার মেঘ হয়। তার মানে এখানে পানির একটা চক্র চক্রাকারে ঘুরে ঘুরে একবার পৃথিবী থেকে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে আবার পৃথিবীতে একটা ঘূর্ণাকার বা একটা চক্র হিসাবে সেটা আবর্তিত হয়। এই জিনিসটাকে বলা হয়েছে পানি চক্র। একইভাবে কোষেরও একটা চক্র আছে। আমাদের মানুষের যেমন একটা জীবন চক্র, যেমন আমরা বলি যে জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো সৃষ্টিকর্তার হাতে। তো একটা মানুষ জন্মগ্রহণ করে, তারপরে বড় হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দেন আবার মারা যায়। একইভাবে একটা কোষ সে একবার সৃষ্টি হয়, তারপর সেই কোষ বিভাজন করে, বড় হয়, তারপরে কোষটা মারা যায়। এই যে কোষেরও একটা জীবন চক্র আছে, এই জিনিসটাকে বলা হয় কোষ চক্র। এখন আমাদের এই কোষ চক্রের 2টা ধাপ, একটা হচ্ছে ইন্টারফেজ ধাপ আর একটাকে আমরা বলি মাইটোটিক ধাপ বা এমফেজ, ওইটাকে বলা হয় ইন্টারফেজ। তো ইন্টারফেজ হচ্ছে একটা প্রস্তুতি দশা। তুমি যে কোষ বিভাজন করবা, একটা কোষকে 2 ভাগে ভাগ করবা, এই কোষকে 2 ভাগে ভাগ করার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগে, কিছু প্রস্তুতি নেওয়া লাগে। এই প্রস্তুতির দশাটাকে বলা হয় এমফেজ, যেটা নিয়ে তোমরা আগে কখনো পড়াশোনা করো নাই। এখন এই প্রস্তুতি নেওয়ার পরে আসল কোষ বিভাজন যেখানে হবে, কোষটা আসলে যখন বিভাজন হবে, ওইটার নাম হচ্ছে এমফেজ। ওইটাতে কোনো কোষ বিভাজন হয় না, ওখানে খালি প্রিপারেশন নেওয়া হয়, এটার নাম হচ্ছে ইন্টারফেজ। তো ইন্টারফেজ ধাপটা আবার 3 ভাগে ভাগ করছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা বিষয়, এবং আমাদের থার্ড ক্লাসে, হয়তো আজকের ক্লাসও হইতে পারে, থার্ড ক্লাসে আমরা গিয়ে ওই যে আসল কোষ বিভাজন যেটাতে হয় এই 5টা ধাপ, এই 5টা ধাপ নিয়ে পড়াশোনা করবো। তো আজকে চলো আমরা কোষ চক্র দিয়ে শুরু করি। আমরা আমাদের আবুল হাসান স্যারের মেইন বই চলে যাই। তো আমরা যদি এখানে ফার্স্টে দেখি আমাদের কোষ চক্রের ইন্টারফেস পড়াটা দেওয়া আছে। আমি আমাদের পেন্সিলটা সিলেক্ট করে নিই। আচ্ছা আসা শুরু করি। তো এখানে যেটা বলছে যে কোষ চক্র কাকে বলে একটু ব্র্যাকেট দিয়ে ফেলো। একটা কোষ সৃষ্টি শব্দটা দাগ দাও, বৃদ্ধি শব্দটা দাগ দাও, বিভাজন শব্দটা দাগ দাও। তার মানে একটা কোষ সৃষ্টি হবে, বড় হবে, তারপরে 2 ভাগে ভাগ হয়ে যাবে। মৃত্যু কথাটা কিন্তু এখানে আসবে না। এই 3টা কাজ যে চক্রের মাধ্যমে সংঘটিত হয় তাকে বলা হয় কোষ চক্র। তো কোষ চক্র কাকে বলে ব্র্যাকেট দাও। পরীক্ষায় অবভিয়াসলি ক নাম্বারে আসবেই যে কোষ চক্র কি। আমাদের বায়োলজিতে একটা কোশ্চেন আসে, কখনো কাকে দিয়ে আসে না, ক নাম্বার কোশ্চেনগুলো কি দিয়ে আসে, কোষ কি, টিস্যু কি, কোষ চক্র কি, ট্রান্সক্রিপশন কি, রেপ্লিকেশন কি, এরকম ভাবে আসে। বাট কখন বলে না যে কোষ কাকে বলে, কোষ কি শব্দটা আসে ক নাম্বারের জ্ঞানের প্রশ্নগুলো। তুমি যদি একটু বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারো। এখন আসো এই কোষ চক্রের প্রস্তাব কে দিছে, 2জন বিজ্ঞানী দিছে। বিজ্ঞানী 2জনের নাম দেখো, হাওয়ার্ড আর প্যাল্ক। হাওয়ার্ড আর প্যাল্ক, এই 2জন বিজ্ঞানীর নামের পাশে একটা স্টার দিয়ে রাখো, মানে এমসিকিউতে আসে কোষ চক্রের প্রস্তাবক কি। আচ্ছা এখন আসো পরবর্তীতে আমার যে কথাটা বলা হয়েছে যে একটা পূর্ণাঙ্গ মানুষের দেহে দাগ দাও 100 ট্রিলিয়ন কোষ থাকে। কত ট্রিলিয়ন কোষ? 100 ট্রিলিয়ন, যেটার মান বলা হয়েছে 10^14। এখন 100 ট্রিলিয়ন এই মানটা কত? তোমরা যারা জানো যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের হিসাব অনেকে জানো, তারপর আমি একটু লিখে দেখাচ্ছি, খেয়াল করো। তোমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখার সময় দেখবে এরকম করে 100K লেখা থাকে, তাই না? কে মানে তো সবাই জানো, এটা হচ্ছে একটা উপগণিত। কে মানে কিলো বোঝায়, 100K মানে বোঝায় আমাদের 1 লক্ষ। যখন 99
999K লেখা থাকে তখন তোমরা বোঝো 9,99,000। বাট যখনই এটা হচ্ছে 9,99,000 পার হইয়া 1000K চলে আসে 999 থেকে, তখন কিন্তু 1000K লেখা ওঠে না, তখন লেখা ওঠে 1M বা 1 মিলিয়ন। এই যে 1 মিলিয়ন, এই 1 মিলিয়নকে বলা হয় হচ্ছে 1M। তার মানে 1 মিলিয়ন সমান হচ্ছে 10⁶, বা 10কে 6 বার গুণ করলে যত হয় তত। আর 1 মিলিয়ন 10কে 6 বার গুণ করলে 10 লক্ষ হয়। দেন আসে পরবর্তীতে আমি 10⁹ লিখি, তখন এটাকে আর মিলিয়ন বলা হয় না, তখন এটাকে বলা হয় 1 বিলিয়ন। তার মানে 1 বিলিয়ন মানে হচ্ছে 10⁹। দেন আরেকটা মান আছে, সেটা হচ্ছে 10⁻²। দেখো 6 থেকে 3 বাইরে 12 তোমার বৃদ্ধি পাইছে, তখন হচ্ছে 9, 9 থেকে আবার 3 বাড়ছে, তখন হচ্ছে 12। আর 10⁻12 যে মানটা, এটাকে বলা হয় 1 ট্রিলিয়ন বা 1T। তাই মানে মিলিয়ন মানে হচ্ছে 10⁶, বিলিয়ন মানে হচ্ছে 10⁹, আর ট্রিলিয়ন মানে হচ্ছে 10⁻12। এখন আরেকটা মান আছে, সেটা হচ্ছে 10⁵। এই 10⁵ কে বলা হয় 1 লক্ষ। 1 লক্ষ মানে হচ্ছে 10⁵। আর আরেকটা আছে 10⁷, এটাকে আমরা বলি হচ্ছে 1 কোটি। তার মানে তুমি যদি এই মানগুলো যদি হিসাব রাখো, তাহলে 1 মিলিয়ন সমান কত কোটি, 1 বিলিয়ন সমান কত লক্ষ, 1 ট্রিলিয়ন সমান কত বিলিয়ন, এগুলো মুখস্থ করা লাগে না, একটা থেকে আরেকটা ট্রান্সফার করা যায়। তোমরা যারা হচ্ছে ফিজিক্সে গণিত হিসাবগুলো জানো, সেটা আমি একটাই বাইর করে দেখাচ্ছি। একটু আগে তুমি দেখছো যে মানব দেহে কোষ সংখ্যা 10⁻14 ছিল, তাই না? এটা 10⁻14। আবার এটা সমান লেখা ছিল 100 ট্রিলিয়ন। এখন এটা কিভাবে হয় খেয়াল করে, এটা মুখস্থ করার দরকার নেই, একটা নাম্বার মনে রাখলে এটা সমান কত মিলিয়ন, এটা সমান কত বিলিয়ন, এটা সমান কত ট্রিলিয়ন, সব তুমি বাইর করতে পারবা। তো 10⁻14 কে আমি লিখলাম 10⁻12 ইন্টু 10²। অবশ্যই লেখা যায়, সিম্পল, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। এখন আসো 10² কে কত লেখা যায়, 100 লেখা যায়। আর 10⁻12 কে কত লেখা যায়, 1 ট্রিলিয়ন লেখা যায়, তার মানে 1 ট্রিলিয়ন। আর এদিকে আছে 100, তার মানে 100 একে গুণ করলে কত হয়ে যাবে, 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন, তার মানে 10⁻14 যেই কথা, 100 ট্রিলিয়ন একই কথা। একইভাবে আমি যদি বলি 1 বিলিয়ন সমান হচ্ছে কত কোটি, তখনও তুমি সেটা বের করতে পারবা। আমরা জানি 1 বিলিয়ন মানে হচ্ছে 10⁹, যে 1 বিলিয়ন সমান 10⁹। আর আমরা যদি কোটি বের করতে চাই, কোটির মানটা কত, 10⁷। তার মানে আমি যেটা করতে পারি 10² ইন্টু 10⁷ লিখতে পারি, কারণ আমি কোটি বানাবো, এই জন্য 10⁷ লিখলাম। দেন 10² মানে আমরা কত জানি, 100, আর 10⁷ মানে হচ্ছে কোটি। তার মানে 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এইভাবে হচ্ছে তুমি একটা তথ্য মনে রাখলে বাকিগুলো হচ্ছে আর মুখস্থ করা লাগে না। অথচ আমরা হচ্ছে আগে যেটা মুখস্থ করতাম, 1 হেক্টোমিটার সমান কত বর্গ কিলোমিটার, এক তোমার ডেকামিটার সমান কত বর্গ মিটার, এগুলো মুখস্থ করতাম। এগুলো হচ্ছে আসলে মুখস্থের কোনো বিষয় না, এগুলো একটা থেকে একটা ট্রান্সফার করা যায়। বাট আজকের আলোচনার বিষয় তো আমার এটা না, তোমাকে জাস্ট হচ্ছে আমি এটা একটু মনে করে দিলাম। তাহলে এই জিনিসগুলো একটু মনে রেখো, কারণ এগুলো বায়োলজির ক্ষেত্রে কাজে লাগে, এবং এই দুইটা তথ্য একটু মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, মানবদেহে কোষ সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন বা 10⁻14, এটার পাশে একটা পৃষ্ঠা দিয়ে রাখো। দেন নেক্সট চলে আসো, আমাদের এই কোষগুলো যে আছে, এই কোষগুলোর মধ্যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সঠিক সময়ে সঠিক কোষটারে বিভাজন করা লাগে। এতগুলো কোষ যে আছে, চিন্তা করো, অনেকগুলো কোষ, কিন্তু তুমি লাইফের একদম প্রথম কিন্তু একটা কোষ ছিল। এবং তোমরা জানো আমরা জীবনের প্রথমে যে একটা সিঙ্গেল কোষ ছিলাম, সেই কোষটার নাম হচ্ছে জাইগোট, যেটা হচ্ছে আমাদের মায়ের ডিম্বাণু আর হচ্ছে বাবার শুক্রাণু, এই দুইটা কোষ একত্রে মিলিত হয়ে একটা তো কোষ তৈরি করছে জাইগোট। বাট এই একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, দুইটা থেকে চারটা, 4 থেকে 8, 16, 32, 64, 128, 256, 1012, তারপর হচ্ছে 2024, তারপর হচ্ছে 4048, এইভাবে বাড়তে 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 আজকে আমরা আমাদের এক একজনের দেহের মধ্যে প্রায় 100 ট্রিলিয়ন, কারো ক্ষেত্রে বেশি, আমার ক্ষেত্রে কম, আমি শুকনা মানুষ, যেগুলো মোটা আছে একটু, তোমাদের ক্ষেত্রে আর বেশি থাকতে পারে, এই কোষগুলো হয়েছে। তাহলে কোষ বিভাজন যদি না হইতো, তাহলে এতগুলো কোষ তো হইতো না। তার মানে সঠিক সময় কোষের বিভাজন করা লাগে। এখন এত এত যে কোষ আছে, কোষের জন্য কিছু কিছু কোষ আছে যারা তো দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, মানে খুব দ্রুত বিভাজিত হয়ে যায়। ফর এক্সাম্পল, একটা ছোট্ট চারা গাছ, একটা কুমড়ার চারা তুমি লাগাইলা, ছোট্ট কুমড়া গাছের চারা, তুমি দেখবা আজকে কুমড়া গাছের চারাটাই তো রুক না, পরের দিন দেখবা এত বড় হয়ে গেছে, অনেক দ্রুত বড় হয়ে যায়। তার মানে কিছু কিছু কোষ আছে যেগুলো খুব দ্রুত বড় হয়। তাহলে কোন কোষগুলো দাগ দাও, দ্রুত বিভাজন শব্দটা দাগ দাও, কোন কোষ, ভ্রূণকোষ শব্দটা দাগ দাও। তারপরে মূল কোষ দাগ দাও, কাণ্ডে শীর্ষের মেরিস্টেম কোষগুলো দাগ দাও। এই কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয়ে যেতে পারে। ভ্রূণ কোনটা, আমরা জানি মায়ের গর্ভে যে ছোট্ট ভ্রূণটা থাকে, বাচ্চাটা থাকে, এটা আমরা বলি ভ্রূণ। আর ভ্রূণ কিন্তু খুব দ্রুত বড় হয়। আমরা তো একটু এক্সাম্পল দিলাম, একটা কুমড়ার বীজের ভিতরে যে ছোট্ট চারাটা থাকে, এটাই তো খুব দ্রুত বড় হয়ে যায়, এটাই তো ভ্রূণ, এটা খুব তাড়াতাড়ি বড় হতে পারে। আবার গাছের যে শিকড়, তুমি দেখবা একটা গাছের শিকড়ে সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়। বাট তোমার যদি একটা বড় আম গাছের কথা চিন্তা করে, একটা বড় আম গাছ, এই গাছটা কিন্তু কিন্তু খুব দ্রুত বড় হয় না। আবার ছোট যখন ছিল, সে ছোট অবস্থায় কিন্তু গাছের শিকড় হইতে, গাছের পাতা হইতে সবকিছু দ্রুত বিভাজিত হয়েছিল। দেন কাণ্ডের শীর্ষ, এখন দেখবে একটা গাছ, ধরো তোমার কাছে এত বড় একটা গাছ আছে, এই গাছের পুরো গাছ দেখবে স্থবির থাকে, মানে বড় হয় না। বাট গাছের একদম মাথার একদম শীর্ষে,
শীর্ষ মানে তো একদম মাথা বোঝা, মাথার যে কোষগুলা, মাথার যে পাতাগুলা, এগুলো দেখবে যে খুব দ্রুত বড় হয়ে যায়। তার মানে কাণ্ডের একদম উপরের কোষগুলো এগুলো দ্রুত বড় হয়। আর এই কোষগুলোকে বলা হয় মেরিস্টেম কোষ। তো মেরিস্টেম মানে আমাদের, তোমরা যদি কোষ জানো, দুই প্রকার বলা হয়, একটাকে বলা হয় বাজক কোষ আর একটাকে বলা হয় স্থায়ী কোষ। যেই কোষ হচ্ছে বিভাজনে সক্ষম তাদেরকে বলা হয় বাজক কোষ, আর যেই কোষ হচ্ছে বিভাজনে অক্ষম তাদেরকে বলা হয় স্থায়ী কোষ। তো এই ভাজক কোষের ইংরেজি নাম, সেই ভাজক কোষের ইংরেজি নাম হচ্ছে মেরিস্টেম। তার মানে আমাদের মেরিস্টেম কোষ বলতে ভাজক কোষকে বোঝানো হচ্ছে, এটা অন্য কিছু না, ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা টিস্যু এবং টিস্যুতন্ত্র অষ্টম অধ্যায় তুমি খুলে দেখে আসতে পারো, ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম টিস্যু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই কোষগুলো হচ্ছে আমার দ্রুত বিভাজিত হতে পারে। দেন আমার আবার কিছু কথা বলছে যে কিছু কিছু কোষ আছে যারা উদ্দীপনা পাইলে, মানে তুমি ওর স্টিমুলেশন দিলে, তুমি ওকে বললে ও কোষ বিভাজন হয়, নাইলে ও হয় না। মানে কিছু ফ্যাক্টর কাজ করে, ওই ফ্যাক্টরগুলো থাকলে ওরা কোষ বিভাজন হয়, নাইলে হয় না। কিছু পোলাপান দেখবা নিজে নিজে পড়াশোনা করে, কিছু পোলাপান দেখবো মা বাবা না ধাক্কাইলে জীবনেও পড়াশোনা করে না। তো এখানেও কিছু কোষ আছে যাদেরকে উদ্দীপনা দেওয়া লাগে, নাহলে কোষ বিভাজন হয় না। বাট কোষের নাম দেওয়া নাই, অর্থাৎ তোমার জানারও দরকার নেই, এগুলো দাগানোর কোনো দরকার নেই। দেন আসো, কিছু কিছু কোষ আছে কখনোই বিভাজিত হয় না, ওইটা আমার জানা লাগবে। তাহলে কখনো বিভক্ত হয় না এমন কোষ কি? এক নাম্বার বলছে আমাদের লাল রক্ত কোষ, যেটাকে আমরা বলি রেড ব্লাড সেল। তোমরা জানো আমাদের রক্ত কোষ তিন প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা আমার কোষ বিভাজন হয় না। এর প্রশ্ন থাকতে পারে, লোহিত রক্তকণিকা যদি কোষ বিভাজন নাই হয়, তাইলে এই লোহিত রক্তকণিকা আমরা সবাই জানি 120 দিন পর মারা যায়। তাহলে লোহিত রক্তকণিকা 120 দিন পর মারা গেলে নতুন লোহিত রক্তকণিকা তাহলে কই থেকে আসে? হ্যাঁ, এটারও অ্যান্সার আছে, তোমরা নিজেরাই জানো। লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জা। তো এটা হচ্ছে আমার একটা হাড়, বা এটা হাড় আমার কাছে আছে, আমি হাড় দেখাই তোমাকে, তাইলে হবে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমাদের হাড়, এটা হচ্ছে আমাদের পায়ের টিবিয়া হাড়। এই হাড়ের ভিতরে মাঝখানে যে নরম অংশটা থাকে এটাকে বলা হয় অস্থিমজ্জা। তোমরা মুরগির লেগ পিস খাইছো, মুরগির হাড়, গরুর হাড় খাও, এই হাড়ের মাঝখানে কিন্তু একটা লাল অস্থিমজ্জা থাকে নরম, যেটা হচ্ছে কামড় দিলে মানে খাইতে অনেকটা মজা। তো ওই নরম অস্থিমজ্জাটা থেকে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। শুধু লোহিত রক্তকণিকা, বেশিরভাগ রক্তকণিকা ওখান থেকে তৈরি হয়। আচ্ছা, তার মানে রক্তকণিকা কোষ বিভাজন করতে পারে না, নতুন নতুন করে যখন দরকার তখন অস্থিমজ্জা থেকে তৈরি হয়, একটা থেকে আরেকটা তৈরি হয় না। দেন আসো পেশি কোষ। এই যে আমাদের মাংস কোষ দেখতেছো না, আমাদের মাংস কোষ আকার বাড়ে না, ছোটকালে যতগুলো ছিল ঠিক ততগুলাই। তার মানে আমাদের মাংস কোষ যদি কোষ বিভাজন না করে, তাহলে কিভাবে তারা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে, বা তাহলে আমি কিভাবে মোটা হইতেছি? আসলে আমাদের মাংসের যে কোষটা বা পেশির যে কোষগুলা, এগুলো যে সাইজে বড় হয়, আকারে বড় হয়, তার আয়তনে বড় হয়, বাট কখনো নাম্বারে বেশি হয় না। দেন আসার একটা আমাদের স্নায়ু কোষ, আমাদের যে ব্রেন কোষ, তোমরা সবাই জানো আমাদের স্নায়ু কোষকে বলা হয় নিউরন কোষ। তার মানে আমাদের স্নায়ু কোষ হচ্ছে কোনোদিন বিভাজিত হবে। এন্ড দেন আমরা একটু আগে বলছিলাম কোষ দুই প্রকার, একটাকে বলা হয় বাজক কোষ আর একটাকে বলা হয় স্থায়ী কোষ। তো বাজক কোষ কাকে বলে? যে কোষ বিভাজনে সক্ষম তাকে বলা হয় বাজক কোষ, আর যে কোষ কখনো বিভাজিত হয় না তাকে বলা হয় স্থায়ী কোষ। এখন উদ্ভিদের ক্ষেত্রে তুমি দেখবে কিছু কিছু কোষ আছে যেগুলো খুব শুকিয়ে গেছে, মারা গেছে মনে হইতেছে। আরো সহজ কথায়, উদ্ভিদের যে আমি যদি তোমাকে বলি, গাছের বাইরে থেকে বাকল থাকে না, বাকল আবরণ, ওই আবরণগুলো দেখবে শুকানো। একটা নতুন গাছ, নতুন চারা গাছ, ওইটার বাকল দেখবে সবুজ কালার, বা হাত দিলে বোঝা যায় হ্যাঁ এটা ভেজা ভেজা। বাট একটা পুরাতন আম গাছ, ওইটার যে বাকল, বাকল দেখবে শুকিয়ে গেছে, মানে মনে হয় যেটা নিয়ে এখন আগুন ধরে দিলে আগুন ধরে যাবে। ওই কোষগুলো হচ্ছে মৃত কোষ, এগুলো মূলত আমাদের স্থায়ী কোষ, এগুলো বিভাজিত হইতে পারে না। তোমরা অষ্টম অধ্যায় খুললে পাবা আমাদের ওখানে টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তো উদ্ভিদের যে স্থায়ী কোষগুলো আছে, এই কোষগুলো কোনোদিন বিভাজিত হইতে পারে না। তাহলে আমাদের এই তথ্যগুলো মানে মনে রাখা লাগবে। দেন আসো আমরা আমাদের মূল কোষ চক্রে চলে যাই। আমরা তো বললামই কোষ চক্র কি, যে তিনটা কাজ হবে: একটা কোষ সৃষ্টি হবে, দ্বিতীয় এটা বিভাজন করবে, তৃতীয় হচ্ছে এটা কি করবে, বড় হবে, তৃতীয় হচ্ছে এটা সংখ্যা বৃদ্ধি করবে। তো তিনটার আমরা বলি কোষ চক্র। তো কোষ চক্রের হচ্ছে দুইটা ধাপ। একটা ধাপকে আমরা বলছিলাম ইন্টারফেজ, যেটাকে আমরা বলছিলাম প্রস্তুতি দশা। আরেকটা আসলে কোষ বিভাজন হয়, সেটাকে আমরা বলছিলাম অ্যামফেজ। তো এখানে এটাই বলছে যে বিভাজনরত যে অবস্থা এটাকে বলা হয় অ্যামফেজ। তাহলে কাকে বলে একটু ব্র্যাকেট দিয়ে ফেলো। আরেকটা দশা আছে, ওখানে বিভাজন হয় না, ওখানে একটা প্রিপারেশন নেওয়া হয়। ওই প্রিপারেশন নেওয়া যে অবস্থা বা দুইটা অ্যামফেজের মাঝামাঝি অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ শব্দটা কাকে বলে ব্র্যাকেট দাও, আর অ্যামফেজ শব্দটা কাকে বলে ব্র্যাকেট দাও। ইন্টারফেজে দাগ দাও অবিভাজন অবস্থা, আর অ্যামফেজে দাগ দাও বিভাজনরত অবস্থা। তার মানে কোষ বিভাজন আসলে কোন পেজে হয়? অ্যামফেজে। ওইটাই মূলত মাইটোটিক পেজ বা মাইটোসিস পেজ। আর ইন্টারফেজ যেটা, এটা হচ্ছে দুইটা মাইটোটিক পেজের মধ্যবর্তী দশা, যেখানে কোনো কোষ বিভাজন হয় না, ওখানে মূলত প্রিপারেশন নেওয়া হয়। এখন আসো ইন্টারফেজের আবার ডেফিনেশন দেওয়া আছে, একটা কোষ দুইবার বিভক্ত হওয়ার মাঝখানে যে সময়টা তাকে বলা হয় ইন্টারফেজ। কারণ মজার বিষয় হচ্ছে, আমি যখন তোমাকে কোষ বিভাজন পড়াবো, তখন আমি বলে রাখি আমি কোষ বিভাজনটাকে তোমাকে বিবাহ দিয়ে পড়াবো। বিবাহ, বিয়ে আছে না আমাদের, বিয়ে বিবাহের মাধ্যমে বোঝাবো। তো আমার এখানে একটা কোষ চক্রের ছবি দেওয়া আছে।
এই কোষ চক্রের মধ্যে দেখো এই দশাটা হচ্ছে বিভাজন পর্যায় আর বাকি পুরোটা হচ্ছে ইন্টারফেস পর্যায়। তো তুমি দেখতে পাচ্ছ ইন্টারফেস পর্যায়ের মধ্যে 90 থেকে 95% সময় লাগে, আর বিভাজন পর্যায়ে মাত্র 5 থেকে 10% সময় লাগে। তো সহজ কথায় ইন্টারফেস মানে তো আমি বলছিলাম যে প্রিপারেশন নেওয়ার যে সময়টা, আর বিভাজন পর্যায়ে যেটা সেটার মধ্যে আসলেই কোষটা বিভাজন হয়। তো আমি পুরাটা ঘটনাকে যদি বিবাহ দ্বারা বোঝাই তাহলে সিম্পল কথা, তুমি যে বিয়ে করবা, তুমি যে কবুল বলবা, কবুল বললে তো বিয়ে হয়ে গেল, ওই বিয়ের দশাটা হচ্ছে বিভাজন পর্যায়ে। আর তুমি যে বিয়ে করবা তার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগে, মেয়ে দেখা লাগে, মেয়ের পরিবার দেখা লাগে, মেয়ের সম্পর্কে জানা লাগে, বিয়ের জন্য বাজার করা লাগে, নিজের জন্য মার্কেট করা লাগে, অনেক অনেক কাজকর্ম আছে না, বিয়ে কবুল বললে তো আর হইলো না, অনেক কাজকর্ম করা লাগে। সবগুলো কাজকর্ম হচ্ছে ইন্টারফেস। এখন তুমি একটা জিনিস দেখবা যে একটা বাড়ি তৈরি করার জন্য বা তুমি একটা বাইক কিনবা, একটা বাইকের দাম ধরো 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকার বাইকটা কেনার জন্য এই টাকাটা ম্যানেজ করা যে তোমার জন্য কি পরিমাণ কষ্টসাধ্য, কত যে তোমার কষ্ট করা লাগে। তুমি পুরো 1 বছর ধরে তুমি 5 লক্ষ টাকা জমাইছো, বাট বাইকটা কেনার জন্য 5 মিনিটও লাগবে না, যাবা টাকা দিবা সিগনেচার করবা, বাইক তোমার কেনা হয়ে গেছে। অথচ তুমি বাইক কেনার জন্য প্রিপারেশনটা কিন্তু 1 বছর ধরে নেওয়া লাগছে, অর্থাৎ প্রিপারেশন নিতে তোমার টাইমটা বেশি লাগছে। তুমি কবুল বলছো, তোমার বিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা হইলো না, অল্প সময়ের মধ্যে কবুল বলছো, বিয়ে শেষ। অথচ এই বিয়ে করার জন্য যে তোমার পাত্রী খুঁজতেছে তোমার দিনটা 24 ঘন্টা একাকার করা লাগছে, কারণ বিয়ে তো ছোট্টখাট্ট একটা বিষয় না, তোমার হচ্ছে একটা মানুষের সাথে আজীবন কাটাবা, জীবন সঙ্গী, তো সেটা পারফেক্ট না হলে কেমনে হবে। তো আমাদের এই বিবাহের মাধ্যমে যদি আমরা বলি, এটা হচ্ছে পাত্রী খোঁজার যে দশাটা, পাত্র খোঁজার দশা, মেয়েরা রাগ করার দরকার নেই, পাত্র খোঁজার যে দশাটা, আর এটা হচ্ছে আমাদের মূলত কবুল বলার দশাটা। তো কবুল বলতে সময় কম লাগে, যাতে 5 থেকে 10%, পাত্রপাত্রী খুঁজতে হচ্ছে অনেক টাইম লাগে, এটা হচ্ছে 90 থেকে 95%। তার মানে তুমি যদি জীবনে 2টা বিবাহ করো তাহলে 2 বিবাহের মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে ইন্টারফেস। যদিও বিবাহ থাক, আচ্ছা দেন চলে আসো, তাহলে একটা কোষ 2বার বিভক্ত বা একটা মানুষ 2বার বিয়ে করার মাঝখানে যে পর্যায় সেটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা দেন আসো, আমাদের ডাক দাও এই ইন্টারফেজের মধ্যে হচ্ছে আমার টাইম লাগে 90 থেকে 95, বাট আমাদের এম ফেজের মধ্যে টাইম লাগে 5 থেকে 10%। তাহলে এটার পাশে একটা স্টার দাও, আর ইন্টারফেজে লাগবে 90 থেকে 95, ওইটার পাশে একটা স্টার দাও। এই দুইটা টাইম কিন্তু তোমাকে জানা লাগবে, কারণ এমসিকিউতে এগুলো খুব সচরাচর খুব বেশি আসে, যে ইন্টারফেজের টাইম কত পার্সেন্ট আর আমাদের এম ফেজের টাইম কত পার্সেন্ট। আচ্ছা দেন চলে আসো, আমাদের এখানে বলছে একটা নির্দিষ্ট সময়, যদি তুমি বিবেচনা করো তাহলে মাত্র অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে। তাহলে বেশি সংখ্যক কোষ কোন পর্যায়ে থাকবে? অধিকাংশ কোষ ইন্টারফেস পর্যায়ে থাকে, অধিকাংশ ইন্টারফেস পর্যায়ে। এটা কেমন তুমি চিন্তা করো, যে এখন যদি আমি কিছু মানুষকে কাউন্ট করি যারা হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে আছে, তো 20 থেকে 25 বছরের মধ্যে তুমি দেখো ছেলে মেয়ে কতগুলা পাবা, 10 লক্ষ ছেলে মেয়ে পাবা। বাট যদি জিজ্ঞেস করে আজকে বিয়ে কাদের কাদের, তুমি দেখবে সব মিলে সারা বাংলাদেশে 500 জনের বিয়ে পাবা। তার মানে বিয়েরত অবস্থার মধ্যে তুমি মানুষ কম পাবা, বাট বিয়ের বয়সের মধ্যে মানুষ কিন্তু তুমি বেশি পাবা। একইভাবে আমি যদি বলি বাড়ি করার পরিকল্পনায় আছে কারা, অনেক মানুষকে পাবা বাড়ি করার পরিকল্পনা, বাট আজকে বাড়ির কাজ চলতেছে এরকম পরিবার কয়টা পাবা? খুব কম পাবা। এটাই বলছে যে কোষ বিভাজন অবস্থায় খুব কম সংখ্যক কোষ থাকবে, বাট কোষ বিভাজনের প্রিপারেশন নিতেছে কিন্তু অনেক সংখ্যক কোষ, এটাই বলছে। আচ্ছা দেন আসো, আমাদের এই কোষ চক্রটা বা আমাদের এই যে বিয়ে, আমি আবারও বলতেছি আমাদের কোষ বিভাজনটাকে আমি বিয়ের সাথে বারবার তুলনা করব। এটা দেখে আবার ভাইবো না যে স্যার বোধহয় বিয়ে পাগলা হয়ে গেছে, অবশ্যই বিয়ে পাগলা হইতে হবে, লাইফে বিয়ে আসে একবার। তো এই কোষ চক্রটা হচ্ছে কিছু প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, জেনেটিক প্রোগ্রাম মানে জিন দ্বারা। আমরা জানি আমাদের কোষের সকল কাজকর্ম কে নিয়ন্ত্রণ করে? জিন। এখন এই জেনেটিক প্রোগ্রাম বা জেনেটিক জিনগুলা 2 প্রকার হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, আর কিছু আছে বাহ্যিক উদ্দীপনা দেয়। তাহলে কয় ধরনের উদ্দীপনা? 2 ধরনের। তুমি বিয়ে করার জন্য দেখবে তোমার 2 রকম উদ্দীপনা আসতে পারে। যেমন ধরো তুমি ফ্যামিলির ছোট মেয়ে, তো তোমার একটা বড় ভাই আছে, তো দেখবা সারাদিন তোমার পিছনে লাগিয়া থাকবে, সারাদিন তোমার সাথে লেগে থাকবে। আচ্ছা যাদের হচ্ছে বড় ভাই আর ছোট বউ না তোমরা আসো, তোমরা জানো যে পিটাপিটি থাকলে সারাদিন লেগে থাকে। তো তোমার খালি খোঁটা দিবে, তুই বিয়ে করছ না কেন, তুই এই বাড়ি থেকে যাস না কেন, তুই আর কয়দিন এই বাড়িতে থাকবে। তো এগুলো বলে, বাট যেদিন বিয়ে হয়ে যায় ওই দিন বোঝে আর কি, যে আসলে ছোট বোন কি জিনিস। একইভাবে তোমার বিয়ে করার জন্য যেমন তোমার ঘরের থেকে কিছু মানুষ হচ্ছে খালি গুতা দিবে, তোমার ফ্রেন্ড সার্কেলেও কিছু মানুষ দেখবা বারবার খালি বলবে বিয়ে করছ না কেন, বিয়ে করছ না কেন। তেমন তোমার বিয়ে করার জন্য হচ্ছে 2 প্রকার উদ্দীপনা। তোমার ঘরের কিছু মানুষ তোমার বিয়ে করার জন্য চাপ দিবে, তোমার বাইরের কিছু ফ্রেন্ড সার্কেল তোমার বিয়ে করার জন্য চাপ দিবে। একইভাবে কোষ বিভাজন করার জন্য হচ্ছে আমার 2 প্রকার উদ্দীপনা, একটা হচ্ছে বাহ্যিক, সেটা হচ্ছে কোষের ভিতরের কিছু ফ্যাক্টর আছে, দেন বাইরের কিছু ফ্যাক্টর, দেন কিছু হচ্ছে অভ্যন্তরীণ মানে কোষের ভিতর থেকে কিছু উদ্দীপনা আছে। তো অভ্যন্তরীণ উদ্দীপনা একটা যৌগ, যৌগটার নাম হচ্ছে স্লাইকিন যৌগ, বা যেটাকে আমরা বলি সিডিকে যৌগ। এই সিডিকে এর একটা পূর্ণরূপ আছে, এটাকে আমরা বলি, আমি এখানে লিখতেছি সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন, কাইনেস,
স্লাইকিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর এটা এক ধরনের প্রোটিন। আমরা এমনিও জানি, তোমরা যদিও তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারটা নাই, মানে এটার পরবর্তী চ্যাপ্টার কোষ রসায়ন তৃতীয় অধ্যায়টা, সেখানে আমরা জানি সকল প্রকার এনজাইমই হচ্ছে এক ধরনের প্রোটিন। তো এইটার নামের শেষে দেখো কাইনেজ শব্দটা আছে। আর বায়োলজিতে যখন কোনো যৌগের নাম সেটা এস থাকে তখন আমরা বুঝি সেটা হচ্ছে এক ধরনের এনজাইম, আর এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। আর একটা কথা বলে রাখা ভালো, হরমোন তোমরা নামটা শুনছো, হরমোনও এক ধরনের প্রোটিন, অর্থাৎ এনজাইমও এক ধরনের প্রোটিন, হরমোনও এক ধরনের প্রোটিন। তো আমাদের কাইনেজ নাম শেষে এস আছে, এটা এক ধরনের এনজাইম। তাহলে স্লাইকিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা এক ধরনের এনজাইম। এই এনজাইমটা কি করে, সে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, তোমার বড় ভাইয়ের মতো, মানে ঘরে থেকে তোমার উদ্দীপনা দিতেছে বিয়ে করার জন্য। দেন আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। তো হরমোন তো বললাম, হরমোন একটা রাসায়নিক পদার্থ, তো হরমোন সে হচ্ছে। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা কোষকে বড় হইতে সহায়তা করে। গ্রোথ মানে তো বুঝো বৃদ্ধি। ধর আমি মানুষ হিসেবে বড় হচ্ছি, বড় হওয়ার জন্য আমাকে আশেপাশে মানুষ উদ্দীপনা দিয়েছে, তুমি একদিন অনেক বড় হবা, দেশের মুখ উজ্জ্বল করবা, নিজের মুখ উজ্জ্বল করবা, যদিও চেহারার উজ্জ্বলতা এখনো কোনোদিনই আসে নাই। তো এই গ্রোথ ফ্যাক্টর আর হরমোন ওরা দুইজন মিলে হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দেয়। অর্থাৎ এই বাহ্যিক উদ্দীপনা পাশে একটা স্টেট দাও, আর অভ্যন্তরীণ উদ্দীপনা পাশে একটা স্টেট দাও। এখন এটা আমার মনে রাখা লাগে, এটা একটু প্যাচ লেগে যায়। এটার জন্য হচ্ছে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এমন, আমি তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। আমি তোমাকে কে বাহ্যিক উদ্দীপনা দেয় আর কে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় এটার জন্য একটা টেকনিক দিচ্ছি। খেয়াল করো, আমি কিছু অক্ষর লিখতেছি, সি ডি কি, সরি সি ডি কে না, আমরা যদি একদম শুরু থেকে লিখি তাইলে সি ডি, সি আমরা জানি যে অক্ষরগুলো আমরা যদি সিরিয়াল লিখি এ বি সি ডি ই এফ জি, তাই না, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তাই না। তাহলে আমি যেটা করছি এখানে সি এর পরে ডি লিখছি, ই লিখছি, এফ জি এইচ আই, যেটা লিখি নাই বাকি সবগুলো অক্ষরও কিন্তু লিখছি, তাই না। তো আমার নাম তো সবাই জানো জনি স্যার, তাই না। আর জনি স্যার তো ভালো মানুষ না, আস্তে একটা হচ্ছে জাউরগা। তো এই যে জনির যেটা বাদ দিয়ে বাকি অক্ষরগুলো সবগুলো লিখছি। কয়টা অক্ষর হয়েছে, সি থেকে কে পর্যন্ত, টোটাল 8টা অক্ষর। এই 8টা অক্ষরকে এখানে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। প্রথম থেকে হচ্ছে সিডি শব্দটা নিব, লাস্টের দিক থেকে হচ্ছে আইকে শব্দটা নিব। তাহলে দুইটা মিলে আমার কি কি চলে আসলো, দুইটা থেকে আসছে সি ডি আইকে। আর এই মাঝখানে আরো 4টা অক্ষর আছে, 4টা অক্ষর থেকে নিব কত, ই এফ জি এইচ। এখন এটা থেকে আসলে আমরা কি মনে রাখতে পারি, খেয়াল করো, এটা থেকে আমরা মনে রাখতে পারি এই ই মানে বোঝা এক্সটার্নাল। এক্সটার্নাল মানে আমরা কি বুঝি, এক্সটার্নাল মানে বুঝি বাহ্যিক। মানে বাহ্যিক উদ্দীপনা কে কে দেয়, বাহ্যিক উদ্দীপনা দিতেছে এফ জি এফ। দেখো এই জি এফ, এই জি এফ মানে কিন্তু তোমার গার্লফ্রেন্ড না, জি এফ মানে গ্রোথ ফ্যাক্টর, বলো গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো থপ্রম ধরে একবারে। তাহলে এখানে যে জি এফ আছে, জি এফ মানে বোঝাইতেছে গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর। আর এই যে আছে এইচ, এই এইচটা দ্বারা বোঝাচ্ছে হরমোন, কেমন হরমোন, তোমার মন না হরমোন। তার মানে হরমোনাল গ্রোথ ফ্যাক্টর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে। অন্যদিকে সিডিআই কে, এই সিডি কে হচ্ছে একটা যৌগ, আর আই, আই মানে হচ্ছে বোঝায় ইন্টারনাল। আর ইন্টারনাল মানে আমরা কি বুঝি, ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ বা ভিতরে। তার মানে অভ্যন্তরীণ উদ্দীপনা কে দিচ্ছে, সিডি কে যৌগ, আর বাহ্যিক উদ্দীপনা দিতেছে হচ্ছে হরমোনাল গ্রোথ ফ্যাক্টর। কেমনে মনে রাখছি, সি থেকে কে পর্যন্ত লিখছি, খালি কোন অক্ষরটা বাদ দিচ্ছে, আমার নামের অক্ষরটা বাদ দিয়ে বাকি 8টা অক্ষর লিখলাম। দুই সাইডে দুইটা নিয়ে হচ্ছে 4টা অক্ষর বানাইছি, আর মাঝখানে 4টা অক্ষর নিয়ে 4টা অক্ষর বানাইছি। এ হচ্ছে আমাদের একটা টেকনিক। যাই হোক, তুমি যদি মুখস্থ করে রাখতে পারো ভালো, আমার মনে থাকতো না, আমি এভাবে মনে রাখতাম। আচ্ছা নেক্সটে আসো, আমাদের দেহের কোনো স্থান যখন কেটে যায়, ধরো আমার কোনো হাত কেটে গেল, পা কেটে গেল, কোনো জায়গা থেকে রক্ত বের হলো, তখন আমাদের অনুচক্রিকা, আমরা জানি রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। এমসিকিউতে আসবে কোন স্থান কেটে গেলেও গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করে, অনুচক্রিকা। কেন গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, সে ওখানে কোষ বিভাজন করে, কোষগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের রক্ত পড়া বন্ধ করে দেয়। আচ্ছা দেন আসো, দেহের ইমিউন সিস্টেম, কি সিস্টেম, ইমিউন সিস্টেম। এখন ইমিউন সিস্টেম শব্দের অর্থ কি জানো, ইমিউন শব্দের অর্থ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা। তোমরা সবাই প্রতিরক্ষা শব্দ শুনলেই বুঝো পুলিশ, র্যাব, তাই না, আমাদের যে আমাদের দেশের প্রতিরক্ষার জন্য যারা হচ্ছে কাজ করে। একইভাবে আমাদের দেশের প্রতিরক্ষা যেমন আছে, আমাদের দেহেরও কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা আছে। দেহের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তোমরা হয়তো এই নামগুলো শুনছো, অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি এই নামটা শুনছো। তো অ্যান্টিজেন নামের শেষে তুমি দেখো অ্যান্টিবডি নামের শেষে বডি আছে, বডি মানে শরীর। তো অ্যান্টিবডি জিনিসটা হচ্ছে ভালো, সে পুলিশের মতো কাজ করে। আর অ্যান্টিজেন নামের শেষে জেন আছে, জেন নামের শেষে যে জেন আছে, তাই না। তো জেন, তোমরা যারা মোটু পাতলু দেখছো, তো ওখানে দেখবা যে একটা নাম ছিল জন, জন বানেগা ডন, তাই না। জন তো খারাপ মানুষ, তাই না, সারাক্ষণ হচ্ছে খালি কুটনামি বুদ্ধি নিয়ে থাকে। আর আমার নামও তো জনি, আমার নামের শেষে কিন্তু জন আছে, তাই না, তার মানে আমিও খারাপ। তো জনি, অ্যান্টিজেন, জেন আছে, এগুলো হচ্ছে খারাপ, ওরা হচ্ছে জীবাণু, ওরা তোমার দেহের ক্ষতি করে। আর ওই জীবাণুগুলোকে মারার জন্য একটা আমাদের যৌগ আছে, ওইটাকে আমরা বলি অ্যান্টিবডি। অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলে।
তো এই যে তোমার দেহের মধ্যে কিন্তু এখনো জীবাণু, হাজার হাজার জীবাণু আছে, বাট তুমি কোনো রকম টের পাচ্ছ না, তুমি অসুস্থতা অনুভব করছো না। কেন করছো না? অ্যান্টিবডি থাকার কারণে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলতেছে, তোমার জীবাণুগুলোকে মারতেছে, যেন তুমি কিছু টের পাইতেছো না। এই জিনিসটাকে বলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম। আর এই ইমিউন সিস্টেমের জন্য কে কাজ করে জানো? একটা রক্তকণিকা। সেই রক্তকণিকা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। তাহলে শ্বেত রক্তকণিকার পাশে স্টার দাও, ইমিউনের পাশে স্টার দাও। তারপরে আসে অনুচক্রিকার পাশে স্টার দাও, কেটে গেলে শব্দটা পাশে স্টার দাও। তারপরে আমার কোন স্থান কেটে গেলে কে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে? অনুচক্রিকা। ইমিউন সিস্টেমের জন্য কে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে? শ্বেত রক্তকণিকা। সবাই জানো শ্বেত রক্তকণিকা বলা হয় আমাদের জীবাণু বক্ষণকারী কণিকা, যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু বক্ষণ করে। দেন আর একটা আসো আমাদের বোন মেরু। কে মেরু? বোন মেরু। ভাই মেরু না, বোন মেরু। বোন মেরু শব্দের অর্থ হচ্ছে অস্থিমজ্জা। একটু আগে বলছিলাম আমাদের হাড়ের ভিতরে যে নরম অংশটা থাকে সেটাকে আমরা বলি অস্থিমজ্জা। তো এই অস্থিমজ্জার ভিতরে হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি, তোমরা সবাই কিডনি তো চিনো, বৃক্ক, তাই না? কিডনি একটা নাটক তো ছিল। তো বৃক্ক হচ্ছে একটা হরমোন তৈরি করে, হরমোনটার নামের পাশে স্টার দাও। হরমোনটার নাম হচ্ছে এরাথ্রোপোয়েটিন প্রোটিন। মূলত এটা এরাইথ্রোপ্রোটিন। কি প্রোটিন? এরাইথ্রোপ্রোটিন। প্রোটিনটার নাম কি? এরাইথ্রোপ্রোটিন। এই প্রোটিনটা কে তৈরি করে? সেটা হচ্ছে কিডনি তৈরি করে। কেন তৈরি করে জানো? নামের আগে যে দেখো এরাইথ্রো শব্দটা আছে। তোমরা যারা জুলজি চতুর্থ অধ্যায় পড়ছো বা লোহিত রক্তকণিকা শব্দের একবার হইলো জীবন পড়ছো, তো লোহিত রক্তকণিকাকে ইংরেজিতে বলা হয় এরাইথ্রোসাইট। কি সাইট? এরাইথ্রোসাইট, যেটা বাংলা অর্থ হচ্ছে লোহিত রক্তকণিকা। তো নামের আগে যে এরাইথ্রোপ্রোটিন শব্দটার নামের আগে যে এরাইথ্রো আছে, মানে এই এরাইথ্রোপ্রোটিন, এটার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি, লোহিত রক্তকণিকা বাড়ার জন্য উদ্দীপনা দেয়। তো কিডনি যেটা করে, যখন তোমার দেহের ভিতরে লোহিত রক্তকণিকা কমে যায়, সে হচ্ছে এই প্রোটিনটা তৈরি করে। করার মাধ্যমে বোন মেরুরে যে সিগন্যাল দিতে, ভাই ভাই দেহের ভিতরে লোহিত রক্তকণিকা কমে গেছে, আপনি একটা কাজ করেন, আপনি লোহিত রক্তকণিকা বাড়ায় দেন। কারণ সেও জানে যে আমাদের লোহিত রক্তকণিকা কে তৈরি করে? অস্থিমজ্জা, হাড়ের ভিতরে অস্থিমজ্জা তৈরি করে। তার মানে সহজ কথায়, হাড়ের ভিতরে অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করে? কিডনির এরাথ্রোপয়েটিন হরমোনটা। সহজ কথা, এটা মনে রাখলে হইল। আচ্ছা, দেন চলে আসো আমরা পরবর্তীতে যাই। এখানে আসছে আমরা এবার ইন্টারফেস দিয়ে শুরু করে দিচ্ছি। এখানে কিছু অতিরিক্ত কথাবার্তা ছিল, এগুলো এমসিকিউর জন্য। এখন আমরা ইন্টারফেসে যাচ্ছি, যে প্রস্তুতি দশাটা। তো প্রস্তুতি দশাটা হচ্ছে সবচেয়ে বেশি দীর্ঘ, এটা তো আমরা জানি। 90 থেকে 95% সময় বেরিয়েছিল, কারণ এখানে প্রিপারেশন নেওয়া লাগতেছিল। দেন বলছে বিভাজন পর্যায়টাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ক্রিয়া বিক্রিয়াগুলো এখানেই ঘটে। হ্যাঁ স্যার, তুমি তোমার বিবাহ জীবনটাকে সুন্দর করার জন্য যত প্রিপারেশন, সেটা ইন্টারফেসের মধ্যে নিতে হবে। কারণ তুমি যদি না থেকে হুটহাট একটা মেয়েকে বিয়ে করে ফেলো, তোমার লাইফটা তেজপাতা কইরা দেওয়ার মতো অবশ্য একাই যথেষ্ট। আবার একটা মেয়ে ইচ্ছা করলে হচ্ছে তোমার জীবনটাকে একদম চেঞ্জ করে দিতে পারে। মানে মেয়ে মানুষটা হচ্ছে এমন, সে ইচ্ছা করলে তোমাকে সবার উপরে উঠে দিতে পারে, ইচ্ছা করলে তোমার একদম ধুলোর সাথে মিশে দিতে পারে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তুমি কাকে জীবন সঙ্গী করবা। তো একইভাবে এখানে তুমি যে বিবাহ করবা, বিবাহ করার পূর্বে তুমি যে কাকে বিবাহ করবা এই ডিসিশন নেওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে, তুমি যে কোষ বিভাজনটা করবা, এই কোষ বিভাজনের আগে যে প্রস্তুতি দশাটা, এই প্রস্তুতি দশাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো, ইন্টারফেস দশার মধ্যে যত কাজকর্মগুলো হয়, ক্রিয়া বিক্রিয়া হয়, এই জন্য ইন্টারফেস দশার মধ্যে কোষের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াস কাকে বলে? পাশে ক্রিস্টাল দিয়ে রাখো। তাহলে কোন অবস্থা নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস? সেটা হচ্ছে ইন্টারফেস অবস্থা নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস। কেন? কারণ এখানে হচ্ছে সকল কাজকর্মগুলো হয়ে থাকে। আচ্ছা, দেন একই কথা বারবার রিপিটেড হইতেছে। অ্যাম্পেজের মধ্যে অ্যাম্পেজটা বা বিবাহ পর্যায়ে যেটা, বা মাইটোটিক ফেজ যেটা, এটাকে সুসম্পন্ন করার জন্য যত রকমের কাজকর্ম, সব কাজকর্ম কোথায় হয়, সব প্রস্তুতি কোথায় গ্রহণ করা? ইন্টারফেসে গ্রহণ করা। আর এগুলোর পার্সেন্টেজগুলো আমরা অলরেডি জানি, অর্থাৎ এগুলোতে আগাবো না। এখন এই যে প্রস্তুতিটা নিবা, তুমি বিয়ের যে প্রস্তুতি নিবা, এটারে 3 ভাগে ভাগ করছে। একটারে কয় G1, একটারে কয় S, আর একটারে কয় G2। G1, S আর G2, এটা সম্পর্কে আমরা নিচে বিস্তারিত জানবো। তোমারও বিয়ে করার ক্ষেত্রে আমি এটা বিয়ে দিয়ে বোঝাবো, বারবার বলতেছি আমি, বারবার বিয়ে দিয়ে এটা বোঝাবো। তোমারও বিয়ে করার সময় বিয়ে প্রস্তুতির জন্য 3টা ধাপ থাকবে। এখন সেখানে যে কথাটা বলছে যে টার্গেট কোষ। টার্গেট কোষ মানে কি? মানে যার বিয়ে হবে, টার্গেট ব্যক্তি। মানে আমি একটা ব্যক্তির টার্গেট করলাম, তার আজকে ধরে বিবাহ করাবো। একটা কোষকে টার্গেট করলাম, ওই কোষটার আজকে বিভাজন করাবো। ওই টার্গেট কোষ, যাকে আমরা, যে কোষটাকে আমরা কি করবো? বিভাজিত করবো। এগুলো দাগানোর দরকার নেই। ওই কোষের মধ্যে একটা রিসেপ্টর প্রোটিন থাকা লাগবে। ওই প্রোটিনের সাথে হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়, হইলেই হচ্ছে ওইটা কোষ বিভাজন হবে, নাইলে হবে না। তুমি যাকে বিবাহ করাবা, তার সাথে যে হচ্ছে একটা রিসেপ্টর প্রোটিন যে যুক্ত করা লাগবে, তার সাথে যে একটা গ্রোথ ফ্যাক্টর যুক্ত হবে, তাইলে হচ্ছে ওর বিয়ে হবে, নাইলে ওর বিয়ে হবে না। এই কথাবার্তা বলতে পারে, এগুলো পরীক্ষা আসবে না কোনোদিন।
এখন অবশ্য আমরা ফার্স্টে শুরু করে দিতেছি আমরা জি1 দশা দিয়ে আমরা প্রিপারেশন নিতেছি, বিএ প্রিপারেশনটা কয় ভাগে ভাগ করছি বলছি? 3 ভাগে। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে জি1 দশা বা গ্যাপ 1 পেজ, আমরা এটা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জি1 বা যেটা গ্যাপ 1 বলা হয়, একটা এস, আর একটা হচ্ছে জি2 বা গ্যাপ 2। তো জি1 পেজ যেটা, এখানে কি বলছে, একটা কোষ বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে নাকি করবে না, এটা সিদ্ধান্ত নেওয়া হয় হচ্ছে আমাদের জি1 পর্যায়ে। তাই এমসিকিউতে আসবে একটা কোষ কি বিভাজনে অংশগ্রহণ করবে নাকি করবে না, এটা কোথায় প্রিপারেশন বা এটার সিদ্ধান্ত কই নেওয়া হয়? জি1 দশা। আমি সহজ কথায় বলি, তুমি কি আসলে বিয়ে করবা নাকি করবা না, এটা প্রিপারেশন আগে তোমার এসে জিজ্ঞেস করবে তুই কি বিয়ে করবি নাকি করবি না, হ্যাঁ অথবা না। তুমি যদি বলো বিয়েই করবো না, তাহলে তোমার বিয়ের জন্য কেনাকাটা কোনো দরকার আছে? তোমার জন্য পাত্রী খোঁজার কোনো দরকার আছে? তোমার পরবর্তী কোনো কাজগুলো তো করাই লাগতেছে না। আগে তো তোমার এসে জিজ্ঞেস করবে তুমি বিয়ে করবা না করবা না, তুমি বলছো না, তাহলে পরবর্তী দশাগুলো কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। তাহলে এখানে এসে একটা কোষ কি বিয়োজন করবে না করবে না, এটা প্রথমেই তোমার জিজ্ঞেস করে নেওয়া লাগবে। আচ্ছা দেন আসো, এসজি1 এর প্রথমেই হচ্ছে একটা প্রোটিন তৈরি হয়, প্রোটিন নাম স্লাইকিন প্রোটিন। একটু আগে তোমরা দেখছিলা যেটা আমরা সিডিকি প্রোটিন নামে বলছিলাম। তার মানে ওই যে প্রথমে সিডিকি কোন ধরনের উদ্দীপনা দেয় মনে আছে? সিডিকি হচ্ছে ইন্টারনাল উদ্দীপনা দিছিল, মানে অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা ফার্স্টেই তো তোমার বিয়ের জন্য জীবনে কি বাইরের মানুষ কথা বলবে নাকি তোমার ঘরের মানুষ আগে সিদ্ধান্ত নেবে তোমার বিয়ে কি হবে না হবে না? অবশ্যই ঘরের মানুষ। তার মানে সিডিকিটাই সবার আগে লাগতেছে, গ্রোথ ফ্যাক্টর পরে লাগবে। আচ্ছা, তাহলে সিডিকে প্রোটিন তৈরি হবে কোন দশায়? সেটা হচ্ছে জি1 দশায়। এবার আসো এসিডিক এর কাজ কি? এসিডিক এর কাজ হচ্ছে আমাদের, সিডিক এর কাজ হচ্ছে এই প্রক্রিয়াটারে ত্বরান্বিত করা এবং নিয়ন্ত্রণ করা। তোমার বিয়ের সমগ্র প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? তোমার পিতামাতা নিয়ন্ত্রণ করে। আর সিডিকে তো একটা ইন্টারনাল যৌগ ছিল, তার মানে সে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, তার মানে সে হচ্ছে সকল প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। দেন এই গ্যাপ ওয়ানের মধ্যে আর কি কাজ হয়? এই সিডিকে আর একটা কাজ করে, সে হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এমসিকিউতে আসবে ফসফোরাইলেশন প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? হরমোন, গ্রোথ ফ্যাক্টর নাকি সিডিকে? সিডিকে। এখন ফসফোরাইলেশন মানে কি? দেখো, কোন যৌগের সাথে ফসফরাস যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে ফসফরাস যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। ফর এক্সাম্পল, ধরো আমার কাছে আছে এডিপি, তোমরা নাম শুনছো, এডিনোসিন ডাইফসফেট। এটার সাথে আরেকটা ফসফেট যুক্ত করে দিলাম, এটা কি এডিপি থাকবে? না, অবশ্যই না, এটা হয়ে যাবে এটিপি। এই যে একটা যৌগের সাথে আমি ফসফরাস যুক্ত করলাম, এটার ভিতরে ফসফরাস ছিল দুইটা, এডিনোসিন ডাই, ডাই মানে কত? দুইটা। আর এটার নাম হচ্ছে এডিনোসিন ট্রাই, ট্রাই মানে কত? তিনটা। এই যে ফসফরাস যুক্ত করলাম, এই বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া। সিডিকে এই কাজটাই করে। এখন এই ফসফোরাইলেশনের কাজ কি একটু পরে আসবো আমরা। আর কি হয় এই গ্যাপ ওয়ানের মধ্যে? আর কি হয়? এখানে হচ্ছে প্রোটিন, আরএনএ, ডিএনএ। ডিএনএ রেপ্লিকেশন তো আমরা সবাই জানি, প্রথম অধ্যায়ে তোমরা যারা পড়ছো, ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। এই প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন এখানে হয় না, ভুলও এখানে হয় না, সাবধান, এই কথাটা ভুল হয়, তোমরা যেটা ভুল করে ফেলো। রেপ্লিকেশনের উপাদানগুলো তৈরি হয়, উপাদানগুলো এখানে তৈরি হয়। সিম্পল কথাবার্তা, এখানে প্রোটিন আরএনএ ডিএনএ তৈরি হয় না, প্রোটিন আরএনএ ডিএনএ এর উপাদানগুলো তৈরি হয়ে যায়। মানে সহজ কথায় আমরা জানি ডিএনএ কি দিয়ে তৈরি? আমরা জানি ডিএনএ 4 প্রকার ক্ষারক দিয়ে তৈরি, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ক্ষারকগুলো ফসফেট এবং হচ্ছে আমাদের হচ্ছে শর্করার সাথে যুক্ত হয়ে এই যে এটিপি তৈরি করে, তাই না? এটিপি আছে, তারপর হচ্ছে জিটিপি আছে, তারপর হচ্ছে সিটিপি আছে, আর একটা হচ্ছে টিটিপি আছে, তাই না? এগুলো তো আমাদের নিউক্লিওটাইড। আর এগুলো মিলে ডিএনএ তৈরি হয়, এগুলো আমরা সিম্পলি জানি। এ মানে হচ্ছে এডিনিন, জি মানে গুয়ানিন, সি মানে সাইটোসিন, টি মানে হচ্ছে থাইমিন। তো এই জিনিসগুলো আগে তৈরি হয়ে যায় কোন দশায়? গ্যাপ ওয়ান দশায়। ডিএনএ কিন্তু এখানে তৈরি হয় না। ডিএনএ কখন তৈরি হবে? ডিএনএ মানে হচ্ছে খাবার, রান্না বান্না, আসবো আমরা একটু পরে। তুমি বিয়ের জন্য রাজি হয়েছো, এখন কি করা লাগবে? বিয়ের যত সরঞ্জাম দিয়ে আছে, মানে সহজ কথায় ধরো গরু কিনা লাগবে, চাল কিনা লাগবে, পেঁয়াজ রসুন মশলাপাতি যা কিছু আছে, তরকারি হইতে সবজিতে তেল হইতে, সব এগুলো কিনে রাখবা। কিনে কি এখন রান্না করবা নাকি বিয়ের দিন রান্না করবা? তুমি অবশ্যই রান্না বান্না হবে বিয়ের দিন, বা বিয়ের দিনের আগের দিনে যে রাত্রে, ওই দিন রান্না হবে। রান্না তো এখন হবে না, কিন্তু বাজার তো তোমার 5 দিন 6 দিন আগে করে ফেলতে হবে। তো এখানে যেটা হয়, প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন উপাদানগুলো তৈরি হয়, বাট প্রোটিন আরএনএ ডিএনএ কিন্তু তৈরি হয় না, এগুলো পরে তৈরি হবে। আচ্ছা দেন আসো, যে কোষটার কোনোদিনও বিভাজন হবে না, এটা থাকতো, যে কোষ আর কোনোদিনও বিভাজন হবে না, সে আমৃত্য আজীবনে জি1 দশার মধ্যে আবদ্ধ হয়ে যায়। যে ব্যক্তি পণ করে নিছে আমি জীবনও বিবাহ করবো না, তার জন্য কি বিয়ের বাজারের কোনো দরকার আছে? বিয়ের রান্না বান্নার কোনো দরকার আছে? কবুলের কোনো দরকার আছে? না, সে তো ওই প্রথম দশার মধ্যে আটকা পড়ে গেছে। তো এটাই বলছে। দেন আসো, আমরা তো বলছিলাম এই ইন্টারফেসের মধ্যে টোটাল কত পার্সেন্ট টাইম ব্যয় হয়? 90 থেকে 95, 90 থেকে 95%। এর মধ্যে এই জি1 দশার মধ্যে টাইমিংটা ব্যয় হয় কত? 30 থেকে 40, এটা পাশে স্টার দিয়ে রাখো। তাহলে জি1 দশার মধ্যে কতক্ষণ টাইম ব্যয় হবে? 30% থেকে 40%। বাকি টাইমগুলো এস দশা এবং জি2 দশার মধ্যে টাইম ব্যয় হবে। এবার আসো এস দশা চলে যায়। এস দশার আরেক নাম হচ্ছে সিনথেসিস। কি? সিনথেসিস।
তো সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা। সিনথেসিস মানে কি তৈরি করা, কি তৈরি করবা, এখানে মূলত তুমি ডিএনএটা তৈরি করবা। তো এই উপপর্যায়ের প্রধান কাজ হচ্ছে ডিএনএ সূত্র রেপ্লিকেশন। 5 স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 21 বেশি আসছিল, তাইলে পরীক্ষা আসবে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়, কোন দশায়, এস দশায়। তার মানে এখানে হচ্ছে ডিএনএ তৈরি হবে, বাট ডিএনএ তৈরির উপাদানগুলা, ডিএনএ তৈরির উপাদান এটিপি, জিটিপি, সিটিপি, মূলত এটিপি, জিটিপি, সিটিপি না, এগুলো হচ্ছে আমাদের, আমরা একটু ভুল করছি, যে ডিএটিপি হবে, ডিজিটিপি হবে, ডিসিটিপি হবে, ডিটিটিপি হবে, কারণ আমরা জানি ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি গুলো লাগে। তো এগুলো তৈরি হয়েছিল কোন দশায়, এগুলো তৈরি হয়েছিল গ্যাপ 1-এ, বাট এগুলো মিলে এখন ডিএনএ তৈরি করবা কোন দশায়, সেটা হচ্ছে এস দশায়। তার মানে এতদিন তুমি ছিলে বিয়ে থেকে 5-6 দিন আগে, বাট এখন কিন্তু বিয়ের রাত্রে চলে আসতো, বিয়ের আগের দিনের রাত্রে এবার রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে যে পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। আমরা জানি পরবর্তী আরেকটা দশা আছে, সেটা হচ্ছে জি2 দশা, ওইটাতে পৌঁছানোর আগে রান্না বান্না হয়ে গেছে। জি2 দশা তো আবার বিয়ের দিন, বিয়ের দিন কি মানুষ রান্না বান্না করে নাকি বিয়ের দিন এর আগে রাত্রেবেলায় সব রান্না বান্না করে ফেলে। তো এখানে বলছে পরবর্তী উপপর্যায়ে আসার আগে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যায়। তো এখানে যে কথাগুলো বলছে এগুলো লাগবে না। যে দ্বিতন্ত্রী ডিএনএ, আমরা জানি দ্বিতন্ত্রী মানে দুইটা তন্ত্র বা দুইটা সুতা, আমরা তো সবাই জানি ডিএনএ এরকম সুতা থাকে, তাই না? এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দৈর্ঘ্য বরাবর দুইটা দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হয়। এই ডিএনএটা থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, দুইটা, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, তাহলে দুইটা সুতার ডিএনএ থেকে আরো দুইটা সুতার দুইটা ডিএনএ তৈরি হয়ে যাবে, এগুলাই বলছে। আর প্রতিটি ডিএনএ কোষের ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। দেখো একটা কোষের মধ্যে ডিএনএ ছিল তোর 100 গ্রাম, তাহলে পরবর্তী আমি কোষ তৈরি করবো কয়টা, দুইটা, তাহলে ডিএনএ কত গ্রাম করা লাগবে, 200 গ্রাম। এগুলো দাগানোর কোনো দরকার নেই। আচ্ছা দেন আসো, শুধু কি ডিএনএ তৈরি হয় না, এখানে হিস্টোন প্রোটিনটা তৈরি হয়ে যায়। আর তোমরা সবাই জানো ডিএনএ এর সাথে প্যাঁচানো অবস্থায় যে প্রোটিনগুলো থাকে এগুলোর বলা হিস্টোন প্রোটিন। প্রোটিন দুই প্রকার, ডিএনএ আমাদের কোষের মধ্যে প্রোটিন দুই প্রকার থাকে, একটা হিস্টোন আর একটা নন হিস্টোন। চিন্তা করো, ধরো এই হচ্ছে আমার এইটা ডিএনএ, তো এই ডিএনএ এর ভিতরে ধরো এই একটা প্যাচ, এই প্যাচের ভিতরে ধরো একটা প্রোটিন আছে, এই প্যাচের ভিতরে যে প্রোটিনটা এটা বলা হিস্টোন প্রোটিন। বাট ধরো এখানে একটা প্রোটিন আছে, এটা ধরো প্রোটিন, বাট এটা কিন্তু ডিএনএ প্যাচের ভিতরে না, ডিএনএ এর সাথে জাস্ট হালকা করে একটু লাগানো, এই প্রোটিনটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। বাট যে প্রোটিনটা ডিএনএ প্যাচের ভিতরে থাকে সেটাকে বলে হিস্টোন প্রোটিন। আর হিস্টোন প্রোটিন হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য, নন হিস্টোন প্রোটিন হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। তো ডিএনএ যেহেতু এখানে রেপ্লিকেশন হবে, ডিএনএ এর সাথে প্রোটিনটা রেপ্লিকেশন হয়ে যাবে, তো ডিএনএ প্রোটিনটা তৈরি হয়ে যায়। আর মোট টাইমিং ব্যয় হয় এখানে কত, 30 থেকে 50%, এটা 5 স্টার দিয়ে রাখো। তার মানে এখানে হচ্ছে 30 থেকে 50% টাইমিং ব্যয় হবে। আচ্ছা এবার চলে এসে আমরা চলে যাই জি2 দশায়, মানে গ্যাপ 2-তে। গ্যাপ 2 এর মধ্যে যেটা হবে, এটা হচ্ছে এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, এটা 5 স্টার দিয়ে রাখা। এমসিকিউতে আসবে এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় কোনটা, সেটা জি2। তার এর পরবর্তী দশার নাম কি, এর পরবর্তী দশার নাম হচ্ছে এম ফেজ। দেখো এটা ছিল ইন্টারফেজ, এটা টোটাল 3টা দশা, জি1 এস জি2। এরপরে আমরা কোথায় চলে যাব, এরপরে আমরা চলে যাব এম ফেজে। দেখো এটা ইন্টারফেজ, ইন্টারফেজের 3টা ধাপের পরে আমরা কোথায় চলে যাবো, এম ফেজে। তার মানে এম ফেজের আগে কোনটা করতেছে, জি2, জি2 পরে এম ফেজ। তার মানে এম ফেজে প্রবেশের প্রস্তুতি পূর্ববর্তী দশা কোনটা, জি1 নাকি এস নাকি জি2, অবশ্যই আলবাত জি2। তার মানে জি2 হচ্ছে আমাদের এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি দশা। এখানে কি হয়, এখানকার প্রধান কাজ হচ্ছে মাইক্রো টিউবুল তৈরি করা। কি টিউবুল, মাইক্রো। তো টিউবুল মানে হচ্ছে সুতার মতো একটা পদার্থ। টিউবুল শব্দটা আমি একটু ব্যাখ্যা করি। দেখো আমাদের দেহের ভিতরে কঙ্কাল আছে, আমি একটু আগে তো কঙ্কাল দেখাইছিলাম, এই যে আমাদের দেহের কঙ্কাল। তো এই কঙ্কালের কারণে দেখো ছোট বাচ্চারা যখন জানলার আশেপাশে যায় বা খাটের পাশে যখন জানলা থাকে, ওরা দেখবা যে এই যে জানালার যে শিকগুলো থাকে এগুলো ধরে ধরে উপরের দিকে উঠে যায়, কিছু ত্রিং ব্রিং বাচ্চা থাকে না। একইভাবে আবার কিছু হচ্ছে দেখবা মাথা নিচে দিয়ে দেয়, পা উঠে আসমানে তুলে দেয়। এগুলা করলে তোমার কাছে কি মনে হয়, বাচ্চার কিডনি কি চলে যায় মাথার মধ্যে, মাথার মগজ চলে যায় পায়ের মধ্যে, এমন হয় না, কখনো এমন হয় না। আমাদের অঙ্গ যেখানে আছে এখানে তুমি যত রিং বিরিং করো না কেন, এখন যদি আমি মাথা নিচে দিয়ে দিই, পা উপরে দিয়ে দিই, যদিও টিচার হিসেবে আমি এখন দিতে পারবো না, তাহলে কি আমার দেহের নিচের অঙ্গগুলো উপরে চলে যাবে, উপরেগুলো নিচে চলে যাবে না, এটা হবে না। কেন, কারণ কঙ্কালের সাহায্যে এগুলো একটা নির্দিষ্ট জায়গায় আটকানো আছে। একইভাবে ধরো একটা কোষ আছে, এই যে একটা কোষ, এই কোষের ধরো এখানে আছে ধরো হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এখানে ধরো আছে নিউক্লিয়াসটা, এখানে আছে ধরো রাইবোজোমটা, এখানে আছে গোলগি বডিটা। এখন তুমি যখন মাথা নিচে পা উপরে দিবা তখন তোমার কি মনে হয়, রাইবোজোমটা উপরে চলে যাবে, গোলগি বডি নিচে চলে আসবে, মাইটোকন্ড্রিয়া নিচে, নিউক্লিয়াস উপরে, এরকম উল্টাপাল্টা হয় না। কোষের অঙ্গাণুগুলো নড়াচড়া করে না, কেন করে না জানো, তার মানে কোষের ভিতরে কঙ্কাল আছে। কোষের ভিতরে কয় প্রকার কঙ্কাল জানো, 3 প্রকার। তোমরা যারা প্রথম অধ্যায় পড়ছো তখন তোমরা পড়ছো 3 প্রকার কঙ্কাল, এবং এটা আমি মনে রাখি হচ্ছে একটা মেয়ের নাম দিয়ে, মেয়ের নামটা হচ্ছে মিম, মিম দ্বারা আমরা কোষের কঙ্কালগুলো মনে রাখতে পারি। এক হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল, আই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট,
আর আমাদের এম মানে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই হচ্ছে আমাদের টোটাল 3 প্রকার কোষ কঙ্কাল আছে, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, 3 প্রকার। এর মধ্যে এই মাইক্রোটিবিউল যে কঙ্কালটা, এটা কোষেরই একটা কঙ্কাল, এটা তৈরি হয় G2 দশায়। কারণ কথা হচ্ছে এটার কাজ কি, এটা দিয়ে তুমি হচ্ছে তন্তু তৈরি করবা, তন্তু সুতা তৈরি করবা, সুতা। প্রশ্ন, এই সুতার কাজ কি? প্রশ্ন আসতে পারে না। মাইক্রোটিবিউল বললাম একটা কঙ্কাল, এটা দিয়ে আমরা স্পিন্ডল তন্তু তৈরি করবো। এবার স্পিন্ডল তন্তু, তন্তু মানে তো সুতা, কিন্তু সুতার কাজটা কি? সুতা জিনিসটা তোমাকে আগে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে সুতার কাজ কি। আমরা স্পিন্ডল তন্তুতে চলে যাই, তার জন্য আমাকে হচ্ছে প্রোফেজ প্রোমেটাফেজ এই দশাগুলোর মধ্যে যাওয়া লাগে। এই যে খেয়াল করো, এই যে আমার এখানে কোষের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, বা কোষের এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত, তোমরা জানো কোষের 2টা মেরু থাকে, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত কিছু তন্তু দেখা যাইতেছে, তাই না? এইভাবে চলে গেছে। এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, এই সুতাগুলোর নাম স্পিন্ডল তন্তু। এই তন্তুগুলোর সাথে আমাদের ক্রোমোজোম গুলো যুক্ত হয়ে, যে ক্রোমোজোম যুক্ত হয়েছে, যুক্ত হয়ে ক্রোমোজোম গুলো 2 মেরুতে যায়। কিছু ক্রোমোজোম চলে যায় উপরে, কিছু ক্রোমোজোম চলে যায় নিচে। এই যে দেখো, তন্তুগুলোর সাথে ক্রোমোজোম গুলো যুক্ত হয়েছে, হওয়ার পরে কিছু চলে গেছে উপরে, কিছু চলে গেছে নিচে। তার মানে তন্তুগুলোর সাহায্যে আমাদের ক্রোমোজোম গুলো 2 মেরুতে যেতে পারে, কোষের 2টা প্রান্তে যেতে পারে। তার মানে আমার তন্তুর কিন্তু এখানে দরকার আছে। এই তন্তুগুলোই কে তৈরি করে দেয়? মাইক্রোটিবিউল তৈরি করে দেয়। তার মানে বুঝতে পারছো মাইক্রোটিবিউলের কাজটা আসলে কি। তাহলে আসো নেক্সটে কি বলছে। আচ্ছা, এখন আসো আর কি তৈরি হয় এখানে। এখানে আরেকটা জিনিস তৈরি হয়, একটা সেন্ট্রোজোম থেকে 2টা সেন্ট্রোজোম। এটা পরীক্ষা আসবে, একটা সেন্ট্রোজোম বা সেন্ট্রিউল, তোমরা সেন্ট্রিউল তো নাম শুনছো নাকি? পিপাকৃতির এরকম পাইপের মতো সেন্ট্রিউল থাকে না আমাদের কোষের ভিতরে, এরকম পাইপের মতো সেন্ট্রিউল, এরকম বৃত্তাকার করে, তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো। ওই সেন্ট্রোজোম থেকে হচ্ছে 2টা সেন্ট্রোজোম তৈরি হয়। আচ্ছা, আর এই সেন্ট্রোজোমে মূলত মাইক্রোটিবিউল তৈরি করে দেয়। তাহলে সেন্ট্রোজোম তৈরি করে দেয় মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল থেকে তৈরি হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু। তাহলে এই জিনিসগুলো কোন ধাপে তৈরি হবে? G2 দশায়। আচ্ছা, আর কি? এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় শক্তিগুলো তৈরি হয়। তাহলে শক্তিবাহী টিপে তৈরি হয় কোন দশায়? G2 দশায়। শক্তিবাহী টিপে তৈরি হয় G2 দশায়। তার আরেকটা জিনিস তৈরি হয়, এই G2 থেকে আমরা কোন দশা যাবো? আমরা বলছিলাম মাইটোটিক ফেজে যাবো, এম ফেজে যাবো। ওখানে যাওয়ার জন্য আমাদের একটা ফ্যাক্টর লাগে, এই ফ্যাক্টর নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটাকে আমরা বলি MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখন এই দশাটার পরে তুমি কবুল অবস্থা চলে যাবা, কারণ তুমি এম ফেজে যাবা, ওখানেই তো কোষটা বিভাজন হবে, ওখানে যে তুমি কবুল বলবা, কবুল বললে বিয়ে শেষ। তাহলে এখন এসে তুমি তোমার বাচ্চাদের মতো হাউমাউ করে না আমি বিয়ে করবো না, এই বিয়ে আমি মানি না, আমি মারা যাবো, এগুলা বললে কি তোমার হবে না? তুমি এমন একটা পর্যায়ে চলে আসছো, বিয়ের আগের দিন রাত্রে চলে আসছো, আর সকালবেলা হইলে তোমার বিয়ে। অর্থাৎ তোমাকে এখন একদম ম্যাচিউর হইতে হবে, একদম চুপচাপ বসে থাকতে হবে, চোখ দিয়ে পানি ঝরবে, তারপর কিচ্ছু বলা যাবে না, চুপচাপ যত মনের কষ্ট মনের ভিতরে রেখে দিতে হবে, কোনো কথাবার্তা বলা যাবে না। তেমন তুমি এখন ম্যাচিউর হয়ে গেছো। আর 2 দিন আগেও তুমি হাউমা করে কান্না করছো, আমি এই বিয়ে মানি না, এই কালো ছেলেকে আমি বিয়ে করবো না। ও যতই কোটিপতি হোক, কালো মানে কালো, কালো কোনোদিন চান্দার আলো হইতে পারে না। আচ্ছা, তাহলে কি হইলো, তোমার এই G2 দশার মধ্যে এসে তুমি হচ্ছে কিছু প্রোটিন দরকার লাগে, প্রোটিন নাম হচ্ছে MPF প্রোটিন। দেন আসো, কিছু সংখ্যক কোষ এই G2-র মধ্যে এসে আটকা পড়া যায়, তাই না? আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে। চিন্তা করো, তুমি বিয়ের আগের দিন রাত্রে তুমি সিদ্ধান্ত নিলে তুমি এই বিয়ে করবে না, তুমি ঘর থেকে পালাই গেলা। চিন্তা করো তো, এই ঘটনার পরে তোমার কি এই গ্রামের মধ্যে আর বিয়ে দিতে পারবে? মানিক যেহেতু তোমার ফ্যামিলির শেষ, বিয়ের সব আয়োজন শেষ, প্যান্ডেল ম্যান্ডেল করে খাবারের আয়োজন সব শেষ, তুমি রাত্রেবেলা পালাই গেলা। পরে 1 সপ্তাহ পর আবার আসলা, তোমার বিয়ে আর এই গ্রামে হবে না, কেউই তোমার বিয়ে করতে চাবে না। তো যে এসে G2 উপবাদের মধ্যে এসে আটকা পড়ে বলে যে আমি আর বিয়ে করুম না, এই মেয়ের আর বিয়ে কোনোদিন হবে না। যাই হোক, এখানে টোটাল টাইম কত পার্সেন্ট ব্যয় হয়? 10 থেকে 20% টাইমিংটা স্টার্ট দিয়ে রাখো। তাহলে আমার টোটাল কয়টা টাইমিং জানলাম আমরা? 3টা। একটা হচ্ছে G1 এর টাইমিং, একটা হচ্ছে G2 এর টাইমিং, আর একটা হচ্ছে S এর টাইমিং। তো টোটাল টাইমিংটা যদি আমরা একটু টেকনিকের সাহায্যে মনে রাখি, খেয়াল করো, G1 দশার মধ্যে সময় ব্যয় হয়েছিল 30 থেকে 40, দেন S এর মধ্যে সময় ব্যয় হয়েছিল 30 থেকে 50, আর G2 এর মধ্যে সময় ব্যয় হয়েছিল 10 থেকে 20। এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক ইউজ করতাম, সেটা হচ্ছে আমি মনে রাখতাম G1 মানে হচ্ছে 34, S মানে হচ্ছে 35, আর G2 মানে হচ্ছে আমি মনে রাখতাম সেটা হচ্ছে 12। মানে এটা কেমনে মনে রাখছি দেখো, 34, 3 আর 4 এর পার্থক্য কত? 4 থেকে 3 গেলে কত? 1, এই যে 1। তারপরে 35, 3 আর 5 এর মধ্যে পার্থক্য কত? 5 থেকে 3 গেলে 2, এই যে 2। আর এই 34 মানে বোঝায়, প্রত্যেকটাতে শূন্য দাও, 3 মানে 30, 4 মানে 40, দেন 35 মানে কত? 3 মানে 30, 5 মানে 50, আর 12 মানে কত? 1 মানে 10, 2 মানে 20। তার মানে G1 এর সময় ব্যয় হয় 30 থেকে 40, S এ 30 থেকে 50, আর G2 তে হচ্ছে 10 থেকে 20। এভাবে মনে রাখতাম, ভুলে যেতাম তখন প্যাচ লেগে যায়। পরীক্ষা আসলে অনেক সময় স্যাররা যেটা করে, 30 থেকে 40 কোনটা, 30 থেকে 50 কোনটা, এটার মধ্যে প্যাচ লাগে। বাট কিছু চালাক স্যার আছে, ওরা যেটা করে অপশনে আরেকটা দিয়ে দেয় 40 থেকে 50, তখন তুমি তো মাইন্ডটা সিপা পড়ে যাবা, তখন তুমি নিজে কনফিউজড হয়ে যাবে যে আসল প্রশ্ন অ্যান্সার কোনটা। এর জন্য 34, 35, 12 এই কথাটা মনে রাখলে ইজি হয়ে যায় জিনিসটা।
আচ্ছা দেন আসো কোষচক্রের নিয়ন্ত্রক। এই কোষচক্র যে নিয়ন্ত্রণ হইল, মানে আমরা দেখলাম সিডিকে যোগ লাগছিল তাই না প্রথমে, আর জি2 এর মধ্যে যা লাগছিল একটা ম্যাচুরেশন ফ্যাক্টর তাই না। তো এখানে কোষচক্রের নিয়ন্ত্রক, প্রধান নিয়ন্ত্রক হচ্ছে স্লাইকিন প্রোটিন, যেটাকে আমরা বলছিলাম সিডিকে তাই না। এখন মানুষের দেহের মধ্যে টোটাল 4 প্রকার স্লাইকিন থাকে, স্টার দিয়ে রাখো। তাহলে কোষচক্রের নিয়ন্ত্রককে সিডিকে যোগ কয় প্রকার থাকে? 4 প্রকার। 4 প্রকারের নাম কি? দাগ দাও। স্লাইকিন ডি, স্লাইকিন ই, স্লাইকিন এ, স্লাইকিন বি। এখানে এসে আমার প্যাচ লেগে যাবে, পরীক্ষা আসবে নিচের কোনটি স্লাইকিন প্রোটিন নয়, তখন তুমি তো কনফিউজ হতে পারবে, এ বি সি ডি কোনটা জানি নাই, কোনটা জানি নাই, নাই কোনটা, সি নাই। এটা কেমনে মনে রাখবা? দেখো সিডি কে যোগটার মধ্যে, সিডি কে শব্দটার মধ্যে প্রথমে কি শব্দটা চলে আসছে? সি। সিডি কে প্রথমে কিন্তু সি চলে আসছে, অর্থাৎ সিডি কে যে 4 প্রকার আছে এর মধ্যে সি সি নাই। সিডি কে এ আছে, সিডি কে বি আছে, সিডি কে ডি আছে, সিডি কে ই আছে। সি কেন নাই? সি তো একদম প্রথমে চলে আসছে, সিডি কে প্রথম অক্ষর সি, এমনি মনে রাখবো। তার মানে এ আছে, বি আছে, ডি আছে, ই আছে, বাট সি কিন্তু নাই। এখন স্লাইকিন কোনটার কাজ কি? কোনটার কাজ? আমরা ফার্স্টে এ দিয়ে শুরু করি, এ। তো এই শব্দটা কি জানো তোমরা সবাই? ত্বরণ শব্দটা বসতো। ত্বরণ, ত্বরণ মানে কি? এক্সেলারেশন। ত্বরণ ইংরেজি নাম কিন্তু এক্সেলারেশন। তোমরা ফিজিক্স বইটা খুললে দেখবা ত্বরণ ইংরেজি নাম এক্সেলারেশন। এ মানে বোঝায় ত্বরণ, তার মানে ত্বরান্বিত করে। এক্সেলারেশন মানে তো ত্বরণ তাই না, তার মানে সক্রিয় করে। আর ত্বরান্বিত কে করে? স্লাইকিন, এই পদ এ। আর কোন পর্যায়ে সহায়তা করে? এটা হচ্ছে এস পর্যায়ে যে ডিএনএ তৈরি হয় না, ওই ডিএনএ তৈরিতে সহায়তা করে। আচ্ছা দেন আসো স্লাইকিন বি এ চলে যায়। তো বি এর কাজ হচ্ছে মাইটোটিক স্পিন্ডলটা তৈরি করা। কি তৈরি করা? স্পিন্ডল। এটা এমনি মনে রাখা লাগবে, এটা কোনো টেকনিক দিতে পারবো না। স্লাইকিন বির কাজ হচ্ছে স্পিন্ডল তৈরি করা। দেন আসো স্লাইকিন কোথায় চলে যাবো? ডি তে। স্লাইকিন ডি তে আসো, সেটা হচ্ছে জি1 থেকে এস এবং এস থেকে জি2 তে নিয়ে যাবে। তার মানে এখানে স্লাইকিন কোনটা কোনটা কই থেকে? আমরা তো একটু একটা ফ্লোচার্ট আঁকি। জি1, জি1 থেকে এস, এস থেকে আমরা জানি কোথায় যায়? জি2, জি2 থেকে আমরা কোথায় যাই জানি? এম ফেজে যায় তাই না। তাহলে জি1 থেকে এস এখানে কোন জায়গাটা লাগে? সিডি কে ডি। তারপরে আর কোথায় লাগে বলছে? এস থেকে জি2, এস থেকে জি2 এখানেও কি লাগে? সিডি কে ডি। তার মানে এই দুই জায়গাতে সিডি কে যোগ লাগবে, জি1 থেকে এস, এস থেকে জি2। আর এস পর্যায়ে, এই যে এস পর্যায়ে এখানে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। ডিএনএ তো এটাকে তাড়াতাড়ি করতে সহায়তা করে কে? তাড়াতাড়ি করতে সহায়তা করে হচ্ছে স্লাইকিন এ। দেন আরেক কোনটা আছে? স্লাইকিন ই। ই কি করে? সে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রস্তুত করে। প্রস্তুত শব্দটা গোল দাগ দিয়ে রাখো। প্রস্তুত শব্দটাকে আমরা ইংরেজিতে কি বলি? স্টার্ট তাই না। স্টার্ট, স্টার্ট। স্টার্ট শব্দটা উচ্চারণ করলে দেখো স্টার্ট, স্টার্ট ই, ই উচ্চারণ একটা আছে না, স্টার্ট, এরকম উচ্চারণটা এমন হয় না, স্টার্ট, স্টার্ট ই। তো ই স্লাইকিন ই যেটা, সেটা হচ্ছে স্টার্ট করবে। ই স্টার্ট উচ্চারণ থেকে মনে রাখবে, স্টার্ট মানে কি? শুরু করা বা প্রস্তুত করা। কিছু করার নাই আসলে, এছাড়া কোনো টেকনিক নাই। আর ডাইরেক্ট যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো। তাহলে সাইটোসিটিকের যোগের নাম আমরা দেখলাম। আর এখানে তো একটা লাগছিল এমপিএফ প্রোটিন তাই না। এমপিএফ প্রোটিন, এই যে জি2 থেকে এম এ যাওয়ার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা দেন আসো এই সিটিকে যোগটা আসলে কে আবিষ্কার করছে? তো এখানে একটা কথা বলছে, সি আর্চিন। সি আর্চিন, সি আর্চিন হচ্ছে আমাদের কোন পর্বের প্রাণী? সাগর আর্চিন, আমি ভুলে গেছি। এটা হয় নিডারিয়া পর্বের একটা প্রাণী, নয়তো আমাদের সাগর আর্চিন, ওই একাই নোডারমাটা পর্বের প্রাণী, যে কোনো একটা হবে। জুলজি প্রথম অধ্যায়ে দেওয়া আছে। এই সি আর্চিন এই প্রাণীটার ডিমের প্রোটিন, ডিমের প্রোটিন নিয়ে কাজ করতে গেছে কে? বিজ্ঞানীর নাম রাখবা টিমোথি হান্ট। তো উনি হচ্ছে ডিমের প্রোটিন নিয়ে কাজ করতে গিয়ে, তো উনি যদিও সিডিকে আবিষ্কার করতে চায় না, ওনার কাজ ছিল অন্য একটা কিছু। ডিমের প্রোটিন নিয়ে কাজ করতে যে দৈবক্রমে মানে ভুল ক্রমে, উনি চায় না এই সিডিকে জগৎ তৈরি করতে, ভুল ক্রমে হচ্ছে উনি স্লাইকিন জগৎ তৈরি করে ফেলছে। এবং উনি এটা আবিষ্কার করছে এবং উনি এটার নাম দিচ্ছে। স্লাইকিন যুগের নাম কে দিচ্ছে? বিজ্ঞানী হান্ট, যদি উনি এটা চায় নাই। এবং এটার জন্য একসময় তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়ে গেছে। তা আমি একটু এটা দেখে খুবই হচ্ছে ঈর্ষান্বিত, যে জীবনে যদি এরকম কোন একটা কাজ করতে যাইতাম, যে করতে গেছে একটা হয়ে গেছে আর একটা, ওইটা হওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়ে গেছি, কি ভাগ্য তাই না। এখন আসো পরবর্তীতে, এখানে দুইটা কথা বলছে, এগুলো লাগবে না। দেন আসো ইন্টারফেসের গুরুত্ব, রিটেনে ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো। ইন্টারফেসের গুরুত্ব, ইন্টারফেসের কাজ কি, কোন কাজে আমাদের লাগবে। তো প্রত্যেকটা পয়েন্ট একটু বাঁকা করে দাগ দিয়ে রাখো, এবং তুমি নিজে বুঝতে পারতো এগুলো, তুমি নিজেই পারবা যে একটা কোষ বিভাজন অংশগ্রহণ করবে কিনা ইন্টারফেসের মধ্যে। তোমার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদানগুলো তৈরি হয়। এমনকি সকল উপাদান না, ডিএনএটাও তৈরি হয় এস দশার মধ্যে। দেন স্পিন্ডল তন্তুটা তৈরি হয় কোথায়? তৈরি হয় জি2 দশার মধ্যে। দেন কোষ বিভাজনের প্রয়োজনে শক্তি তৈরি হয় কোন ধাপে তৈরি হয়? এটা তৈরি হয় জি2 এর মধ্যে। এটা কই তৈরি হয়? জি2 এর মধ্যে। এটা তৈরি হয় এস দশার মধ্যে। এটা তৈরি হয় জি1 এর মধ্যে। এটা লাগে জি1 এর মধ্যে। তারপরে ইন্টারফেস পর্যায়ে না থাকলে একটা কোষ বিভাজন কখনো সুসম্পন্ন হবে না। তুমি যদি বিয়ের প্রস্তুতি না নাও, বিয়ে করবা কেমনি? তো এগুলো রিটেন আসতে লেখা লাগে। যারা আসো কোষচক্রের গুরুত্ব বা তাৎপর্য, ওই আগের পয়েন্টগুলোই এগুলো রিটেনে আসলে সবগুলো মিশাইয়ে একসাথে একটা জগা খিচুড়ি বানায় রিটেনে লাগবে, বাট এমসিকিউর জন্য কিছু লাগবে না। অ্যান্ড আজকের ক্লাসে এতটুকুই। আমরা ইনশাআল্লাহ থার্ড ক্লাসে আমরা বিয়েতে চলে যাব।
তো আশা করি তৃতীয় ক্লাসে কেউ মিস দিবা না, কারণ তৃতীয় ক্লাসে আমি জনিসান তোমাদের সামনে হচ্ছে কবুল বলার জন্য প্রস্তুত। তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেলছি বিয়ে করার জন্য, অর্থাৎ আমাদের বিয়ের অনুষ্ঠানটা আয়োজিত হবে নেক্সট ক্লাসে, তৃতীয় ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দাওয়াত রইল। আমার কবুল দেখে যাবা এবং বউ ভাত খেয়ে যাবা। খোদা হাফেজ, সালাম আলাইকুম।